কেউ বলেন যে 24-এই মানে 71-এর পরে 24-কে অগ্রাধিকার দিতে হবে। আমি জানি না 71 না হলে দেশ স্বাধীন হলে 24 আসতে কোত্থেকে। 24 যদি হয় সন্তান, 71 হলো পিতা। 71 ছাড়া এই দেশের অস্তিত্ব তো কল্পনা করা যায় না। যদি কেউ এটা বলেন ভুল বলেন, তবে আমার মনে হয় ইদানিং দেখতে পাচ্ছি যারা এই কথাটা বলতেন তারা কিন্তু বলেন না, তারা এখন 71-ই বলেন যে হ্যাঁ 71-এর বৈষম্যের যে কারণে 71 সৃষ্টি হয়েছিল সেই বৈষম্যটাই এখন পর্যন্ত আছে এবং সেটারই প্রেক্ষিতে 24-এ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা একমত, এতে আমাদের কোনো আপত্তি, আমরা এটার সাথে একমত, কারণ আসলে বৈষম্য এখন দূর হয় নাই। বাংলাদেশে যখন স্বাধীন হয় তখন কোটিপতি সংখ্যা ছিল ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 4 জন। এখন প্রায় 100 লক্ষের মতো এই কোটিপতি অ্যাকাউন্ট। অর্থনৈতিক ভাষায় এই কোটিপতির অ্যাকাউন্ট যদি বাড়ে এটা খারাপ না, এটা অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষণ। কিন্তু সমৃদ্ধির লক্ষণ হইল এই বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমরা বলি, অর্থনীতি বলেন যে বাংলাদেশ এখন বর্তমানে বিশ্বে 37তম অর্থনৈতিক দেশ। এই দেশের সম্পদের যে সার্বিক অবস্থা, সেখানে টোটাল সম্পদের মালিক মাত্র 0.1%। সেখানে দেখা যায় যে বৈষম্য 71-এর চেয়েও এখন আরো অনেক বৃদ্ধি পেয়েছে। এখন দেশ স্বাধীন 71 সম্পর্কে বা বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন আসলে মনটা খারাপ হয়ে যায়। কেন বলে 71 নিয়ে এত বৈষম্য তো আসি, তারপরে বলে অমুক ঘোষক না। এই পর্যন্ত দেশ স্বাধীনের পরে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন হয়েছে 11 বার। মুক্তিযোদ্ধা কতজন সংখ্যা 1 লাখ 2 লাখ, এটা সংযোজন বিয়োজন করা হয়েছে 7 বার। মানে যখনই যে সরকার আসে সে এসে বলে যে আগের লিস্ট ঠিক নাই। প্রথম হুসেন মোহাম্মদ এরশাদ মুক্তিযোদ্ধাদের তালিকা করার জন্য একটা কমিটি করছিলেন, আমি সেই কমিটির সদস্য ছিলাম। 1986 সালে তখন একটা সংখ্যা বের হয়, সেই সংখ্যাটা ছিল 86,000। আবার 88 সালে ভারত থেকে একটা লিস্ট আছে, সেই লিস্টে ছিল 59,000। আবার 94 যখন বিএনপি ক্ষমতায় আসে তখন তারা আবার নতুন করে তৃতীয়বারের মতো আবার লিস্ট করলো, তারা আবার এটা লাগাইলো আরো 86,000। আবার 96-তে 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো তখন আবার 4th টাইম তারা আবার লিস্ট করলো, সেই লিস্টে আসলো 1,86,790 জন। আবার 2001 থেকে 6 সাল যখন বিএনপি ক্ষমতায় আসে তখন পুনরায় বিএনপি সরকার আবার তালিকা করে ওইখানে হয় 2,10,000। এরপরে আবার 2000 সালে আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ এসে আবার বিএনপির সময় 70,000 বাদ দিছে, এটি ভুয়া, বাদ দিয়া এখন আছে 1,97,000। এখন আবার আমাদের এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছেন তিনি বলছেন যে আবারও মুক্তিযোদ্ধার লিস্ট করতে হবে। একটা দেশ স্বাধীন হয়েছে 53 বছর, হালদার আমি মুক্তিযোদ্ধা বলতেও তো লজ্জা লাগে। এতবার যদি এই মুক্তিযোদ্ধার লিস্ট করা হয়, সংজ্ঞা করা হয়, তাহলে তো ইজ্জত সম্মান বলতে আর কিছু থাকে না, মুক্তিযুদ্ধের অস্তিত্ব বলতে কিছু থাকে না। তা আমরা দুর্ভাগ্য, আমাদের এই দেশটা স্বাধীন করার জন্য আমরা যুদ্ধে গিয়েছিলাম, দেশটা স্বাধীন হলো 53 বছরে আজকে পর্যন্ত আমরা বৈষম্য দূর করতে পারি নাই, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে পারি নাই, এবং মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো সরকারই সঠিকভাবে কাজ করে নাই, এমনকি মুক্তিযুদ্ধের লিস্টটা পর্যন্ত আজকে করতে পারে না। জানি না ভবিষ্যতে কি হবে। এদেশের মানুষ, এখন বহু মানুষ যারা বিভিন্ন রাজনৈতিক দলকে পছন্দ করে না, কারণ তারা জানে জাতীয় পার্টি একটা এমন দল যার মধ্যে কোনো হিংসা নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, হানাহানি নাই, শান্তিপূর্ণ রাজনীতিতে জাতীয় পার্টি বিশ্বাসী, একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি জাতীয় পার্টি। তাই আমরা আমাদের কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। আমাদেরকে অনেক ছোটখাটো দল তারা গালিগালাজ করে, আচ্ছা গালিগালাজ করো, গালিগালাজ করে যদি শান্তি পাক। তো আমাদের প্রশ্ন হলো আমাদের কিছু আছে কিনা, জনসমতা আছে কিনা, এটা আমরা প্রমাণ করতে চাই। এবং যদি দেশের অবস্থা সঠিকভাবে চলে, সত্যিকারে যদি একটা নির্বাচন ইনক্লুসিভ এবং নিরপেক্ষভাবে হয় এবং লেভেল প্লেইং ফিল্ড হওয়ার পরে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে গিয়ে প্রমাণ করব এরশাদের দলের সমর্থন আছে কিনা, এটা আমরা প্রমাণ করবো এবং সেই দিন আসবে, আমাদের বিশ্বাস আছে। মানে চেয়ারম্যান, আমি শেষ করে দেবো আমার ব্যক্তিগত একটা কথা বলে, আমার জাস্ট ব্যক্তিগত কথা।
অনেক পত্রিকার সাংবাদিকরা আছেন, তাদের প্রতি রেসপেক্ট রেখে বলছি, কয়েকটা পত্রিকা আমার সম্পর্কে নিউজ দিচ্ছে 1000 কোটি টাকার মালিক। আমি চ্যালেঞ্জে বলছি জোর গলায়, আমার ট্যাক্স ফাইলের বাইরে দেশে বিদেশে একটি পয়সা যদি থাকে আমি যে কোনো শাস্তি, যে কোনো ব্যবস্থা সরকার নেক, আমার কোনো আপত্তি নেই। তারপরও সাংবাদিক ভাইদেরকে বলবো যে কোনো নিউজ মানে ছাপলে পরে মানুষের মধ্যে একটা এই ইমেজ ক্ষুণ্ণ হয়। আমার এলাকা মানুষ আমার সম্পর্কে জানে, তাই আপনাদেরকে আমি এটা বলবো। বলার শেষ করার আগে চেয়ারম্যান সাহেব, আমি একটা মামলা আসামি আনিস সাহেব, সে মামলার ঘটনা দেওয়া হয়েছে দেখানো হয়েছে 5ই আগস্ট বিকাল 3টায়। 5ই আগস্ট বিকাল 3টায় মামলার ঘটনা, আমরা সেই মামলা মার্ডার করার নির্দেশ দিচ্ছি। আমি এবং ব্যারিস্টার আনিস সাহেব এবং জিএম খাতে সাহেব, আমরা 3 জন 5 তারিখ দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত আর্মি হেডকোয়ার্টারে এবং বিকাল 4টা থেকে রাতে 10টা পর্যন্ত বঙ্গভবনে ছিলাম। আমরা কি করে ওই 5ই আগস্টের 3 তারিখের হত্যা মামলা আসামি হই, এটা কোন আইনে? আমি যেটুকু লেখাপড়া শিখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স করেছি, আমি এইটা কোনো হদিস আসতে পর্যন্ত পাইলাম না।